সুপ্রিয় সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্তে বসে কিশোর বাতায়নের অনলাইন ক্লাস উপভোগ করছেন, সবাইকে আজকের বিকেলের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ হুসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। আমরা দীর্ঘ বিরতির পরে হলেও যথাসময়ে এসে হাজির হয়েছি। আমার প্রত্যাশা যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শেষ অবধি আমার সাথে থাকবে। চলো আমরা শুধু একটু মিলিয়ে নিই বা দেখে নিই যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করে দেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি গত ক্লাসে বাচ্য পড়িয়েছিলাম, তাই না? আচ্ছা, আমরা এই যে গত ক্লাসে যে বাচ্য পড়ছিলাম, এই বাচ্চের চুলচেরা নারী নক্ষত্র আমরা পড়েছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বাই দিস টাইম অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছ। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে কিনা যদি একজন কমেন্ট করে আমাকে বলতে যে সাউন্ড ক্লিয়ার কিনা, তোমরা সাউন্ড ঠিক শুনতে পাচ্ছ কিনা। আমি শুধু একজনের কমেন্ট দেখে আমরা চলে যাব আমাদের ক্লাসে। আমি দেখতে পাচ্ছি আমার ফ্রেম ঠিক আছে, লাইভ শুরু হয়ে গেছে। আমরা শুধু একটু অপেক্ষা করছি, তোমাদের মন্তব্যের অপেক্ষা করছি। দেখতে পাচ্ছি মুক্তাদির রহমান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ রাজ, কেমন আছেন স্যার? ভালো আছি। ভালো আছেন স্যার? জি। হ্যাঁ, যশোরে বেনাপোল থেকে ধন্যবাদ। জি স্যার, অল ক্লিয়ার। এখানে বলছেন তাসমিয়া তাবাসসুম তিশা। নুসরাত ফাইজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রুকসানা ইয়াসমিন ম্যাডাম বলছেন ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পান্না কবির, জি সাউন্ড ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমরা এবার ক্লাসে চলে যাব এবং আমাদের প্রত্যাশা থাকবে তোমরা আমাদের শেষ পর্যন্ত থাকবে। আজকের ক্লাসটা আমরা একেবারেই অলরেডি তোমরা জানো যে আজকে আমরা কি পড়াবো। উপসর্গ পড়ব, উপসর্গের নারী নক্ষত্র পড়ব এবং আমরা মনে প্রাণে এইরকম একটা বিশ্বাস ধারণ করব বা বিশ্বাস নিয়ে সন্তুষ্টির চিত্তে তুষ্টের ঢেকুর তুলে বাড়ি যেতে যাব বা ক্লাস শেষ করব আর বলবো যে হ্যাঁ, এই ক্লাসটি আমি সারা জীবন যাতে মনে রাখতে পারি, ধারণ করতে পারি। অর্থাৎ এই ক্লাসটি করার পরে আমার উপসর্গ নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না, কোনো কৌতূহল থাকবে না। আমরা এমন করে ক্লাসটিকে সাজিয়েছি, আশা করা যায় যে তোমরা শেষ অবধি আমার সাথে থাকবে। ওকে, চলো তাহলে আজকে আমরা আর কালক্ষেপণ না করে ক্লাসে চলে যাই। শুরুতেই আমি এইটুকু শুধু বলবো যে উপসর্গ মানেটা কি। উপসর্গ, এই উপসর্গ মানে কি? আমরা যদি একটু ছোট্ট করে দেখি যে এইটার একটা নর্মাল অর্থ আছে। হ্যাঁ, এই নর্মাল যদি আমরা উপসর্গ বুঝি, আমরা একটা নর্মাল আগে অর্থ বলে নিই, পরে তখন আমরা ডিটেলস যাব যে এটার হচ্ছে মূল রোগের, উপসর্গ মানে হচ্ছে মূল রোগের আনুষঙ্গিক, মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ। এটি হচ্ছে উপসর্গের একটা শাব্দিক অর্থ। মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ। সাপোজ এখন করোনা চলছে, তাহলে মূল রোগটা করোনা, এর উপসর্গ কি? গলা ব্যথা। এর উপসর্গ কি? শ্বাসকষ্ট হবে। এর উপসর্গ কি? তীব্র মাথা ব্যথা হবে। উপসর্গ কি? জ্বর হবে। এগুলো কি উপসর্গ? তাহলে উপসর্গ শব্দটা এমনি আবিধানিক অর্থ অর্থাৎ নর্মাল অর্থ হচ্ছে মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগকে উপসর্গ বলে। কিন্তু আমরা যখন ব্যাকরণে যাব, ব্যাকরণে আমরা এটার অর্থটা কি দেখো উপসর্গের। ব্যাকরণে উপসর্গের অর্থ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। এইটুকু মনে রাখলে হবে। তাহলে উপসর্গ মানে মূল অর্থ একরকম আর ব্যাকরণের ভাষায় আরেক রকম। এর অর্থ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। এবার আমরা একটু সংজ্ঞায় চলে যাব। সংজ্ঞাটা হচ্ছে, সংজ্ঞাটা লিখে নাও, যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ
শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। ব্যাস, ক্লিয়ার। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কয়েকটা জিনিসকে হাইলাইটস করব। একটি হচ্ছে এগুলো অব্যয় জাতীয়, আর এগুলো অলওয়েজ হবে কি শব্দাংশ। কোথায় বসে? ধাতু বা শব্দের পূর্বে বসে। কাজ কি? নতুন শব্দ গঠন করা। এইটুকু মনে রাখলে এনাফ। আমরা যদি উপসর্গের পরিচিতি, উপসর্গের আমরা যদি বৈশিষ্ট্য জানতে চাই, সাপোজ আমরা এখানে শর্টিং করে দিচ্ছি। দেখো, আমি এখানে একটা শর্টিং করে দিচ্ছি। বৈশিষ্ট্য, আমি যদি উপসর্গ, তোমাকে কেউ যদি বলে উপসর্গের বৈশিষ্ট্য কি, তুমি 1 নাম্বার বলবা এগুলো হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। হ্যাঁ, এগুলো হচ্ছে অর্থহীন, এদের নিজস্ব কোনো অর্থ নেই। এগুলো হচ্ছে পরাধীন, এটা স্বাধীন নয়, এগুলো পরাধীন। এগুলো কি? এগুলো হচ্ছে শব্দ বা ধাতুর পূর্বে বসে। আর কি? আর কাজ কি? আর হচ্ছে নতুন শব্দ গঠন করে। তা দেখো, আমরা সংজ্ঞা থেকে এই তথ্যগুলো পেয়ে গেলাম। এখানে নতুন দুটো আছে, একটা অর্থহীন, এটা পরাধীন। ধাতু বা শব্দের পূর্বে বসে, কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করে। তাহলে আমরা যদি এইটুকুই এখন প্রিজার্ভ করি, কি উপসর্গ অর্থ হচ্ছে কতগুলো অব্যয় জাতীয় শব্দাংশ, আর এদের কাজ হচ্ছে এরা কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করবে। এটাই হচ্ছে কি উপসর্গ। আমরা এইটুকু পড়লেই আপাতত কি, হ্যাঁ, মোটামুটি আমরা তথ্য, উপসর্গের একটা পরিচিতি বা উপসর্গ সংক্রান্ত একটি কমপ্লিট ধারণা, জাস্ট উপসর্গ শব্দটা সম্পর্কে আমরা কমপ্লিট ধারণা পেলাম। আমি আরেকটু রিভাইজ করে দিই। উপসর্গ হচ্ছে মূল রোগের, যদি আমরা এমনি নর্মাল চিন্তা করি, উপসর্গের সাধারণ অর্থ হচ্ছে মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ। হ্যাঁ, আর এটার আবিধানিক অর্থ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশগুলোকে ব্যাকরণের ভাষায় উপসর্গ বলে। আর এর পরিচিতিটা হচ্ছে যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে, এদের অবস্থানটা কোথায়? পূর্বে। কি কাজ করবে? নতুন শব্দ গঠন করে, ওদেরকে কি বলে? উপসর্গ বলে। ক্লিয়ার? আচ্ছা, এর কাজ কি? চলো আমরা একটু কাজটা বুঝে নিই যে উপসর্গ কি কাজ করে। চলো আমরা এইটা একটু দেখি। ওকে বন্ধুরা, উপসর্গ আমরা প্রথমেই কিন্তু বৈশিষ্ট্যে বলেছি, উপসর্গর বেসিক ওর ভূমিকাই হচ্ছে শব্দ গঠন করা। আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছি আমাদের বাংলা ভাষায় কতগুলো শব্দ গঠনের কারখানা রয়েছে, যেই কারখানাগুলোতে শব্দ প্রোডাক্ট হয়, উৎপাদিত হয়। তার মধ্যে সন্ধি একটা, সমাস একটা, প্রকৃতি প্রত্যয় একটা, উপসর্গ একটা। এদের কাজ কি? শব্দ তৈরি করা। একটা কি বলে যে পুরো সিস্টেম চালাতে হলে, ভাষা একটা পুরো সিস্টেম, এর যদি ভাষাকে সমৃদ্ধ করতে হয়, ভাষাকে যদি আরও নন্দিত করতে হয়, ভাষাকে আরও যদি উচ্চমার্গীয় পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে কি দরকার? ফ্যাক্টরি দরকার না, যেখানে তার ভাষার কিছু প্রোডাক্ট তৈরি হবে। আমাদের উপসর্গ হচ্ছে একটি ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিতে শব্দ তৈরি হয়। তাহলে উপসর্গের মূল কাজ হচ্ছে কি? শব্দ তৈরি করা। এছাড়াও কিন্তু আরও কতগুলো কি আছে, কাজ আছে। চলো আমরা একটু দেখে নিই। তাহলে এবার লিখবা হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গের কাজ লিখবা। এবার আমাদের অ্যাকর্ডিং টু টেক্সট আমার উপসর্গের মোট 5টি কাজ রয়েছে। আমরা একটু বুঝে লিখে ফেলি, তাহলে আমাদের সুন্দর হবে। উপসর্গের যে 5টি কাজ আমরা 1 নম্বরে বলছি নতুন শব্দ গঠন করা। এই একটি কাজ। সাপোজ আমরা এরকম উদাহরণ দিই, যেমন সাপোজ দেখো, এই জীবন,
থেকে এই আ উপসর্গ লাগিয়ে তৈরি করলো কি আজীবন। তাহলে নতুন একটা শব্দ তৈরি করলো। 2 নাম্বার হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা দেয়া। এইটি একটা উপসর্গের কাজ, শব্দের অর্থের পূর্ণতা দেওয়া। যেমন আমি শব্দটা এরকম বললাম, পুষ্টি থেকে হলো কি পরিপুষ্টি, বা পরিপুষ্ট থেকে পরিপুষ্ট হতে পারে, পরিপুষ্ট। তাহলে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এই যে কি এখানে আ শব্দ তৈরি করলো, শব্দের পূর্ণতা দিল, পুষ্টি থেকে পরিপুষ্টি হলো, এই যে নতুন। এরপরে আসো আমরা দেখি এটা আরেকটা কাজ হচ্ছে 3 নাম্বার, শব্দের অর্থের সম্প্রসারণ করা। শব্দের অর্থের সম্প্রসারণ করবে। যেমন আমি বললাম এরকম তাপ, আমরা কালো কালি দিয়ে লিখি। যেমন আমরা বললাম হচ্ছে তাপ থেকে হলো কি পরিতাপ, পরিতাপ, হ্যাঁ, সম্প্রসারণ করা। 4 নাম্বার তোমরা আমাদের দেখবে শব্দের অর্থের সংকোচন করা। সংকোচন করা। সংকোচন মানে কি? সংকোচন মানে শব্দটাকে কি করে দিবে, কি বলে যে অর্থটাকে সংকুচিত করে ফেলবে। হ্যাঁ, আমি বললাম দেখো এই মান মানে কি মান সম্মান, এখন হলো কি এখানে অপমান। দেখো সংকুচিত হয়ে গেল, নেগেটিভ অর্থ দিয়ে অর্থটা চুপসে গেল, মানের থেকে কি চলে আসলো ডিমোশন, ডেভ্যালুয়েশন হলো, এটা অপমান হলো। হ্যাঁ, 5 নম্বরে চলো শব্দের অর্থের পরিবর্তন করা। পরিবর্তন করা, যেমন আমরা বলতে পারি শব্দটা হচ্ছে সুখ হয়ে গেল কি অসুখ। এটার মানে কি সমৃদ্ধ, আর এটার মানে কি রোগ। আমরা বললাম এরকম শব্দ, দেখো কথা মানে কি কথাবার্তা। আমি বললাম এরকম কুকথা বা কুকর্ম, একেবারে ভিন্ন একটা অর্থে চলে গেল। তাহলে এই উপসর্গের আমরা মেইন কাজটা প্রথমে বলেছিলাম কি নতুন শব্দ গঠন করা, এটি হচ্ছে এর ভাইটাল কাজ, নতুন শব্দ গঠন করা। এছাড়াও এর সাথে আরও 5টা করে অ্যাকর্ডিং আওয়ার টেক্সট। সুতরাং আমাদের বইয়ে উপসর্গের এই মোট 5টি কাজ আছে। তোমাকে যদি উপসর্গের কাজ কি বা কি তখন এটা বলবা। শব্দ গঠন করা, অর্থের পূর্ণতা দেওয়া, অর্থের সম্প্রসারণ করা, অর্থের সংকোচন করা, অর্থের পরিবর্তন করা, এগুলো হচ্ছে উপসর্গের কাজ। এক বাক্যে তোমাকে যদি প্রশ্ন করে উপসর্গের মূল কাজ কি, তাহলে উপসর্গের মূল কাজ হচ্ছে শব্দ গঠন করা। এইটুকু মনে রাখলেই আমার মনে হয় যে এই পর্যন্ত এনাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বরাবরই তোমাদের একটা কথা বলে থাকি, যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, শিক্ষকের কাছে, ডাক্তারের কাছে কি মনের রোগ গোপন করতে হয় না। দেখো এই যে উপসর্গগুলো দেখবা যে একটা থেকে আরেকটা চলে যায়, একটা থেকে আরেকটা চলে যায়, একটা থেকে আরেকটা চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় বলেছেন উপসর্গগুলো হচ্ছে মাছের পাখনার মতো। মাছের পাখনা দেখেছো? মেয়েরা নিশ্চয় দেখেছো, মাছ টাছ কাটলে দেখবা যে মাছের 2 সাইডে বুকের নিচে এরকম ছোট ছোট কি থাকে, মাছের পাখনা থাকে, ডানা থাকে। অবশ্য ডানা শব্দটা এই আকাশে উড়ে বেড়ার ক্ষেত্রে হয়, মাছের ক্ষেত্রে পাখনাটাই জুৎসই শব্দ। এতে কি পারে ওরা, মাছেরা কি করে, যে দিক খুশি সেই দিক বিধি কাটতে পারে, পল্টি দেয়, ঘুরে যায়, এদিক যায়, এইদিক যায়, এইদিক যায়। আমাদের ভাষায় এই উপসর্গগুলো ওইরকম মাছের পাখনার মতো, শব্দের সাথে পল্টি খেলা যায়, শব্দকে উল্টে দেওয়া যায়, পাল্টে দেওয়া যায়, ঘুরিয়ে দেওয়া যায়, পেঁচিয়ে দেওয়া যায়, পরিবর্তন করে দেওয়া যায়, অন্য শব্দে নিয়ে চলে যাওয়া যায়। এই জন্য এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় যে ভাষার পাখনা। মাছের পাখনার সাথে তুলনা করেছে উপসর্গগুলোকে, এগুলো ভাষার পাখনা। ক্লিয়ার? চলো তাহলে এবার আমরা দেখি পাখনাটা কি করে। আমরা একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। আমরা যেমন সাপোজ আমি এইখানে একটি শব্দ দিলাম কি, এই বললাম হার, কেমন? তাহলে এইরকম বললাম, যদি এর আগে আ লাগাই শব্দটা কি হবে? আহার। এর আগে যদি আমি
বি লাগাই তাহলে শব্দটা কি হবে? বিহার। আমি এর আগে যদি প্রো লাগাই তাহলে শব্দটা মায়ের হবে, প্রহার। বিহার মানে কি? ঘুরতে যাওয়া, আহার খাওয়া। হ্যাঁ, আমি যদি এরকম আমরা যদি এরকম লাগাই সম, তাহলে শব্দটা হবে সংহার, খুন করা। আমি যদি এরকম লাগাই পরি লাগাই তাহলে শব্দটা কি হবে? শব্দটা হবে পরিহার। আমি যদি এরকম লাগাই উপ লাগাই তাহলে শব্দটা কি দাঁড়াইলো? উপহার। এইরকম, এই যে একটা শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি হয়ে যাচ্ছে। ফ্যাক্টরি যে, হ্যাঁ এইটা র ম্যাটেরিয়ালস, খালি যুক্ত করলেই এগুলো হচ্ছে কি ফ্যাক্টরির র ম্যাটেরিয়ালস, উপসর্গ, শুধু যুক্ত করলেই শব্দ তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি এরকম শব্দ দেখো, আমি যদি এরকম যদি আরেকটা উদাহরণ দিই, সাপোজ আমি এই ধরনের বাদ, এর সাথে প্রো লাগাইলে কি হয়? প্রবাদ। বি লাগাইলে কি হয়? বিবাদ। অপ লাগাইলে কি হয়? অপবাদ। আমি যদি এরকম লাগাইলে সম লাগাইলে কি হয়? সংবাদ। এইরকম করে শব্দ অনবরত হতেই থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে উপসর্গের সবচেয়ে বড় শক্তি, এটাই হচ্ছে উপসর্গের সবচেয়ে বেশি বড় গ্রহণযোগ্যতা, যেটা নিয়ে খেলা করা যায়। শব্দকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে কত রকমের শব্দ তৈরি করতে পারবে। শব্দ থেকে শব্দ, ধাতু থেকে শব্দ, এটাই হচ্ছে উপসর্গের মূল কাজ। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা আগে বাড়ি। এবার আমরা এই পর্যায়ে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে প্রকার। উপসর্গের প্রকার কতগুলো আছে? প্রকার লিখবা হচ্ছে উপসর্গ 3 প্রকার। 3 প্রকার। একটি হচ্ছে বাংলা উপসর্গ। এগুলোর সংখ্যা হচ্ছে 21টি। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, এদের সংখ্যা হচ্ছে 20টি। 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ, এদের সংখ্যা আমাদের বই স্পষ্ট করে দেয়া নাই। এখানে যেমন সংখ্যা বই স্পষ্ট করে উল্লেখ করে দেয়া আছে, আমাদের বইয়ে উল্লেখ না। আমরা ইনি ব্রাকেটে বলতে পারি এদের সংখ্যা হচ্ছে 19টি। 19টির মধ্যে আবার ভাগ আছে, দেখো বিদেশি 4 ভাগে বিভক্ত। এই ফার্সি হচ্ছে 10টি, আর আরবি হচ্ছে 4টি, ইংরেজি হচ্ছে 4টি, আর হচ্ছে উর্দু হিন্দি, উর্দু আর হিন্দি হচ্ছে 1টি। তাহলে 10 আর হচ্ছে 4 14 আর 1 18 হয়েছে, এই হচ্ছে মোট 19টি। তাহলে আমরা যদি আনঅফিসিয়ালি পাই এরকম যে এইটা কিন্তু বই স্পষ্ট করে উল্লেখ দেওয়া আছে যে বাংলা উপসর্গ 21টি, তৎসম হচ্ছে 20টি, বিদেশি হচ্ছে 19টি, তাহলে আমরা এরকম করে 60টি মোট উপসর্গের খবর পাই। 60টি। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের 3 প্রকারের উপসর্গ। এরা হচ্ছে মোট কয়টি সংখ্যায়? 60টি। এখন দেখো এইখানে একটা জিনিস এসে স্পষ্ট করে তোমাদের বলা উচিত যে আমরা তাহলে এইটুকু মুছে দিলাম। উপসর্গ আমরা এইটুকু বুঝলাম যে উপসর্গ হচ্ছে মোট 3 প্রকার। 3 প্রকারের মধ্যে হচ্ছে বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, আর বিদেশি উপসর্গের সংখ্যা আমাদের বইয়ে সেভাবে উল্লেখ নেই। তবে আমরা বইয়ে যদি গুনি একটা একটা করে তাহলে গণনা করলে পাবো হচ্ছে 19টি। 19টির মধ্যে 19টি আবার 4 প্রকার। ফার্সি হচ্ছে 10টি, আরবি হচ্ছে 4টি, ইংরেজি হচ্ছে 4টি, আর উর্দু ফার্সি হচ্ছে কয়টি? 1টি। এই 19টি আর আগে হচ্ছে 41টি, এই মোট 60টি। হ্যাঁ, এখন দেখব যে উভয় প্রকারের মধ্যে এই একটা জটিলতা আমাদের বইয়ের মধ্যে আছে। একটি হচ্ছে আ, একটি হচ্ছে সু, একটি হচ্ছে বি, একটি হচ্ছে নি। এই 4টি উপসর্গ তৎসমেও আছে, আবার বাংলাতেও আছে। তাহলে এর সমাধান কি হবে?
আমরা কি করে নির্ণয় করব যে কোন আটা বাংলা উপসর্গ, কোন আটা তৎসম উপসর্গ? কারণ এই আ, সু, বি, নি এই চারটা উভয় প্রকারের মধ্যেই বিদ্যমান। চলো আমরা একটু ছোট্ট টিপস দিয়ে দিই তোমাদের, একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার চলো আমরা এই আশু বিনির একটা সমাধান বের করে দিই, তাই না? সমাধান বের করলে আমরা এখানে একটা বৈশিষ্ট্য দেখো, এইটুকু মুছে দিলাম, তোমরা খেয়াল করো, এইটুকু মুছে দিলাম। তোমরা আগে ছোট্ট একটি টিপস জেনে নাও যে এই যে ধাতুটি, এখানে ধাতু হোক আর শব্দ হোক, হ্যাঁ, এই রূপটি যদি বাংলা হয় তাহলে তার আগে যে উপসর্গ যুক্ত হবে এই উপসর্গটি বাংলা হবে। আর যদি এরকম ঘটে ধাতু বা এই শব্দটি যদি তৎসম হয়, তার আগে যে উপসর্গ যুক্ত থাকবে সেইটি তৎসম হবে। এইটা হচ্ছে একটা টিপস। কিন্তু বিদেশি উপসর্গের এইরকম নির্দিষ্ট কোনো রূপরেখা নেই, নির্দিষ্ট কোনো টিপস নেই, নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। এইটাকে এভাবে বলা টাফ যে আমরা কি বলে যে বিদেশির পূর্বে বসলেই সেটাকে আমরা বিদেশি বলবো, এইরকম কোনো স্পষ্ট নির্দেশনা বিদেশি উপসর্গের ক্ষেত্রে নেই। তাহলে আমরা যদি এই দুটোকে আশু বিনি, এর সলিউশনটা কি হবে? এইটা আ বাংলাও হতে পারে, তৎসম হতে পারে। তাহলে আমি এটাকে ট্রিট করব কি হিসেবে? আমি ট্রিট করব এর ধাতু বা শব্দ দেখে। তাহলে আমি যদি এরকম বলি, সাপোজ তোমরা দেখো আমি বললাম এরকম একটা লিখলাম আকাম, আর একটা লিখলাম হচ্ছে আকণ্ঠ। তাহলে এই দেখো এই কামটুকু বাংলা, কাম কাজ কাম, আর এই কণ্ঠ মানে গলা, গলা পর্যন্ত। তাহলে এই আটা এখানে হচ্ছে কি তৎসম, আর এই আটা হচ্ছে বাং, সহজ কথা বাংলা। বোঝা গেল? আমি এরকম বললাম, এরকম বললাম যে সুলাজ, আর আমি বললাম এরকম সুনীল, সুলাজ, আর বললাম হচ্ছে সুনীল। তাহলে এই লাজ কি? লাজ বাংলা। সুতরাং এই সু হচ্ছে এখানে বাংলা উপসর্গ। আবার যখন নীল তৎসম, তাহলে এই সু হচ্ছে কি তৎসম উপসর্গ। আমি এরকম বললাম, দেখো এরকম দেখলাম বিভূঁই, শব্দর অর্থ হচ্ছে বিদেশ। আর আমি এরকম বললাম এরকম বিবর্ণ, রংহীন, বর্ণহীন। তাহলে এই বি যেহেতু ভূঁই বাংলা, সুতরাং এটি বাংলা উপসর্গ। বর্ণ যেহেতু তৎসম, সুতরাং এটি তৎসম উপসর্গ। হ্যাঁ, আমি বললাম এরকম নীলাজ, লজ্জা নেই যার। আমি বললাম এরকম এই নিরেট, না সরি, আমি বললাম এরকম নিষ্কাম, নিষ্কাম। তাহলে এইটি তৎসম, এইটি বাংলা। আশা করি তোমরা এই আশু বিনির সমাধানটার একটা নির্দেশনা পেয়েছ। অর্থাৎ এইরকম আশু বিনি আমাদের অপশন থাকবে এইরকম অ্যাট এ টাইম। সাপোজ আমি দেখলাম আমাকে প্রশ্ন করলো এরকম ধরো এরকম বললাম, প্রশ্ন করলো আকাঠা, প্রশ্ন করলো আমরণ, প্রশ্ন করলো অপশান থাকলো আমৃত্যু, অপশান থাকলো হচ্ছে আকণ্ঠ। এখন তোমাকে প্রশ্ন পজিটিভ হলেও উত্তর যা, নেগেটিভ হলেও উত্তর তাই হবে। তোমাকে বললো এখন যে পজিটিভ যদি প্রশ্ন করে নিচের কোন শব্দে বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে, নিচের কোন শব্দে বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে। তাহলে আমি দেখো ছোটখাটো শর্টকাট দেখো, আহা আমরণ দুটো হয়েছে, আমরণ আমৃত্যু করে দিই। হ্যাঁ, একটা আমৃত্যু, আমৃত্যু। তাহলে দেখো এই মরণ মধ্যাহ্ন আছে মানে কি এটি তৎসম, এটি তৎসম, এটিও তৎসম। তাহলে বাংলা কাঠাটা কি বাংলা, তার মানে এই আটা এখানে কি বাংলা উপসর্গ, আর এগুলো সব কি সবগুলোই হচ্ছে তৎসম উপসর্গ। সুতরাং প্রশ্নটি যদি পজিটিভ হয় যে নিচের কোন শব্দে
বাংলা উপসর্গ যোগে নিচের কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে সাধিত, তাহলে উত্তর হবে কোনটা? আকাঠা। আর যদি এমন ঘটনা ঘটে যে নিচের কোন শব্দটি তৎসম উপসর্গ যোগে হয়নি, তাও উত্তর হবে কি? আকাঠা। আশা করা যায় যে তোমরা ব্যাপারটি হৃদয়ঙ্গম করতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝো, আমি একটু দেখিনি যে আমাদের বন্ধুদের কোনো প্রশ্ন আছে কিনা। ভিডিও অফ কেন? কই আমার ভিডিও তো অফ নেই মা। স্যার কমেন্ট দেখলে কিন্তু মাইন্ড করবে। আচ্ছা, না মাইন্ড করব না, মাইন্ড করার মতো কমেন্ট করলে অবশ্যই মাইন্ড করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি বাংলা সেকেন্ড পেপার। আমি তোমাদের অনুরোধ করব টিচার হিসেবে যে তোমাদের এই যে সুবর্ণ সুযোগ একটা এনে দিয়েছে কিশোর বাতায়নকে প্রতিদিন স্যালুট করবা, তাদের জন্য দোয়া করবা কর্তৃপক্ষের জন্য, আর ক্লাসগুলো এনজয় করবা। এখানে এসে তোমরা যদি বন্ধুদের গোতাগুতি করো তাহলে এটি তোমাদের জন্য ক্ষতিকর। আমরা টিচার, আমরা ডেডিকেটেড, আমরা তোমাদের জন্য এই যে এই সময় একটু ঘুমোতাম, একটু সারাদিন তো বিভিন্ন ক্লাসের উপরে থাকছি, আমরা তোমাদের জন্য আমরা নিবেদিত প্রাণ, তোমাদের জন্য আমরা আমাদের শ্রমকে উৎসর্গ করে দিচ্ছি, তোমাদের জন্য আমরা আমাদের ঘুমকে ছেড়ে দিচ্ছি, ত্যাগ করছি। সুতরাং তোমাদের ইউ শুড বি সিরিয়াস, ওকে? যাই হোক, আমি এখানে দেখছি হ্যাঁ নীলাজ লিখেছো অনেকেই, আব্দুল বাসার হ্যাঁ কেমন আছো, তোমরা গল্প করছো। যাই হোক, আমি এখন পর্যন্ত তোমাদের তেমন উল্লেখযোগ্য প্রশ্ন দেখতে পাই না। স্যার আকাঠা, জি স্যার, ওকে থ্যাংক ইউ। তারপর চমৎকার প্রশ্নের জন্য স্যারকে ধন্যবাদ। মফিজ স্যার দেখছি, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, ফারজানা আলম, সরি স্যার, নো ফারজানা, আসলে তোমাদের আমি একটু জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিলাম যে তোমাদের এই যে তোমরা বিনামূল্যে সরকারের আইসিটি ডিভিশন কিশোর বাতায়ন A2 এর উদ্যোগে তোমরা যে এই সুযোগটা পাচ্ছ, এইটা তোমাদের জন্য পরম পাওয়া, এটি তোমাদের জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয়। এটি তোমাদের কি বলবো আর, তোমাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সুতরাং তোমরা সুযোগটা কাজে লাগাবে, সময়টা কাজে লাগাবে। বাবা মার আস্থা তোমাদের প্রতি যে মেয়ে আমার, ছেলে আমার ক্লাস করছে অনলাইনে, তোমাদের যে ইনভেস্ট হচ্ছে MB, এটার তোমরা সদ্ব্যবহার করবে, বাবা মার আস্থাটা তোমরা অটুট রাখবে, এই আমার প্রত্যাশা। চলো আমরা তাহলে এই যে আমরা এই দুটোর ব্যাপারে কিন্তু কথা বললাম। বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি। বাংলাগুলো বলবে বাংলা শব্দ বা ধাতুর পূর্বে, তৎসমগুলো বসবে তৎসম শব্দ বা ধাতুর পূর্বে। তাহলে বিদেশিগুলো কি হবে? এগুলো কি বিদেশি শব্দ বা ধাতুর পূর্বে বসবে? না, এমন কোনো বিদেশির ক্ষেত্রে নিয়ম নেই। চলো আমরা উদাহরণ দিই, কেন নেই? এরা হচ্ছে 12 মিশালি, এরা যেখানে খুশি সেখানে বসতে পারে। আমরা একটু বিদেশিদের একটু অবস্থাটা তোমাদের দেখায় দিই। আমি সাপোজ এই ধরো বে একটি ফার্সি উপসর্গ। কি? ফার্সি। বে একটি ফার্সি উপসর্গ। আমরা যদি এরকম বলি যে লিখলাম, দেখো এরকম বেমালুম। বেমালুম মানে কি? একদম মনের অজান্তেই। এটা তাহলে আরবির আগে ব্যবহার হয়েছে। এই মালুমটা কি? মালুমটা হচ্ছে আরবি। আমি বললাম এরকম, এই চোরটাকে বেধড়ক পেটালো। বেধড়ক, এই বেধড়ক হিন্দি, তারপরে হিন্দির পূর্বে কিন্তু বে বসেছে। হ্যাঁ, আমি এরকম বললাম যে কি বলে যে বেশরম বললাম, বেশরম। বেশরম, বেশরম মানে কি? নির্লজ্জ। এটি কিন্তু ফার্সির পূর্বে বসেছে। অর্থাৎ ফার্সি উপসর্গ বসেছে ফার্সি শব্দ, এটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু এই দেখো আমি বললাম যে আমার জিনিসটা একটু বেহাত হয়ে গেল। বেহাত মানে হাত ছাড়াই, বাংলার আগে বসেছে বাংলা। হ্যাঁ, তারপরে এই তিনি হচ্ছেন বেহেড। বেহেড মানে হেড নন এমন, তাহলে এইটি হচ্ছে ইংরেজি পূর্বে। তার মানে কি? তার মানেটা হচ্ছে বিদেশি উপসর্গগুলো বসার কোনো স্টেশন নাই। এরা যে কোনো ভাষার শব্দ বা ধাতুর পূর্বে বসতে পারে। যে কোনো ভাষার শব্দ বা ধাতুর পূর্বে বিদেশিগুলো বসতে পারে। আমরা অনেক এখানে মোট 5টি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করা যায় যে তোমরা এই পর্যন্ত আমরা যেটুকু পড়লাম তা কি করতে পেরেছ, বুঝতে পেরেছ। তাহলে এবার চলো আমরা পরবর্তী স্টেজে চলে যাই। দেখি এরপরে আমাদের আর উপসর্গের কি তথ্য আমাদের এখনো বাকি আছে।
আমার মনে হয় যে আমরা এই পর্যন্ত যেটুকু পড়লাম তোমাদের পুরোপুরি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো যে আমরা উপসর্গ তাহলে কতগুলো শব্দে গঠন হইতে পারে। হ্যাঁ, আমরা একটু গঠনটা দেখি। গঠন, শব্দ গঠনে উপসর্গের ভূমিকা। আমরা যদি এরকম বলি শব্দ গঠনে উপসর্গ, তাহলে এইটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার যদি লিখি আমরা যে একটি ব্যবহারে, একটি ব্যবহার আমরা লিখি, তাহলে একটির ব্যবহার। একটি তো আমরা অসংখ্য উদাহরণ দেখলাম, আর কি দেখব। হ্যাঁ, আমি এরকম লিখলাম শুধু এই জাস্ট, যেমন ধরে এরকম বললাম যে তাপ, এটাকে আমরা অনুতাপ করলাম, অনুতাপ, তাপ থেকে অনুতাপ। হ্যাঁ, তাহলে তোমাদের নারী কবিতায় এই যে পড়েছো তোমরা, হ্যাঁ, তাপ অশ্রু বাড়ি, এরকম একটা শব্দ পড়েছ। তারপরে দেখব আমরা যে একটি শব্দে উপসর্গ শুধু একটির ব্যবহার আমরা পড়ছি, একাধিক হতে পারে, দুইটির ব্যবহার হতে পারে, দুইটির ব্যবহার হতে পারে। যেমন আমি এরকম বললাম যে এই ব্যবহার শব্দটাই বি যোগ অব যোগ হার, তাহলে এই শব্দটা বি যোগ অব ব্যবহার, তাহলে এই যে হচ্ছে একটি, এই যে হচ্ছে একটি, মোট দুইটি, এই শব্দটা তৈরি হলো কি ব্যবহার। তিনটিরও আছে, আমার এই মুহূর্তে মনে নাই, আমি 4টি উপসর্গ একটি শব্দে কি 4টির ব্যবহারও হতে পারে, সর্বোচ্চ 4টি পর্যন্ত ব্যবহার হতে পারে। এই শব্দটি একটু কঠিন, শব্দটি হবে সম যোগ অভি যোগ বি যোগ আ যোগ হার, তাহলে 1 2 3 4, শব্দটা হবে শব্দটা হবে সমভিব্যাহার। এই সমভিব্যাহার শব্দের অর্থ নিশ্চয়ই আমার মনে হয় যে অনেকেই জানে নাই। এই শব্দটা অর্থ হচ্ছে সঙ্গ বা সাহচর্য, কোম্পানি দেওয়া। হ্যাঁ, তাহলে এই দেখো এখানে মোট 4টি, এই যে 1 2 3 4, তার মানে কি আমরা এগুলো হচ্ছে এক্সেপশন ব্যবহার। আমরা নর্মালি জানি কি একটা শব্দের পূর্বে একটা উপসর্গ ব্যবহার, যেমন আমাদের যেমন ধরো এরকম সব শব্দটা ব্যুৎপত্তি, শব্দটাই দেখো ব্যুৎপত্তি, বি যোগ উৎ যোগ পত্তি, তাহলে এই বি যোগ উৎ সমান ব্যুৎ, উৎযোগ পত্তি উৎপত্তি। সুতরাং এখানে দুটি হয়েছে, দুটি তো হর হামেশাই হয়। হ্যাঁ, তাহলে এই যেমন ধরো অত্যাচার, অতি যোগ আ যোগ চার, অত্যাচার। সুতরাং শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ একটি হতে পারে, একাধিক হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই। জিনিসগুলো খুবই তথ্যবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং নর্মালি আমাদের বইয়ে এই বিষয়গুলো সচরাচর সব বইয়ে এগুলো আলোকপাত করা নেই, সব বইয়ে এই তথ্যগুলো তুলে ধরা নেই। সুতরাং আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা উপকৃত হচ্ছি, নিশ্চয়ই এটা তোমাদের ভালো লাগবে। এবার উপসর্গ সংক্রান্তে একটি প্রচলিত বাক্য আছে। এই বাক্যটি হচ্ছে এরকম: উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। এই উক্তিটি এক সময় এখনো ভর্তি পরীক্ষায়, বিভিন্ন বিশেষ পরীক্ষায় বিভিন্ন জায়গায় লিখতে দেওয়া হয়। প্রমাণ করো যে উপসর্গের অর্থবাচকতা নেই, এইটা নেই, এইটা আছে। দুটোর মানে কি? অর্থবাচকতা নেই কিন্তু অর্থাৎ অর্থবাচকতা মানে এটা আমরা যদি এরকম দেই, অর্থ প্রকাশের ক্ষমতা। অর্থদ্যোতকতা মানে কি? অর্থাৎ অর্থ
সরি, অর্থবাচকতা শব্দের অর্থ হচ্ছে নিজস্ব অর্থ, নিজস্ব অর্থ, আর এটা হচ্ছে অর্থ প্রদানের ক্ষমতা। তার মানে কি? তার মানে হচ্ছে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন এরা ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হবে তখন একটা অর্থ প্রকাশ করবে। আমি খুব সহজ করে সিম্পলি বোঝাই যে এরকম আমি বললাম, দেখো সাপোজ এই আ একটি উপসর্গ, এটি বাংলাতেও আছে, তৎসময়েও আছে। মানে কি? একটি স্বরবর্ণ, এর কোনো মানে নেই। এখন আমি এইটা জীবনের অর্থ লাগাইলাম, এমনি জীবন মানে হচ্ছে কি? জীবন। এখন আমি এইটাকে লাগাইলাম কি? আজীবন। তাহলে এই আজীবন মানে কি? তাহলে এই কি অর্থ দিল? সমগ্র, সম্যক, পুরোপুরি। তাহলে আমি আজীবন সৎপথে চলবো মানে কি? আমি সমগ্র জীবনই সৎপথে চলবো, আমি সারাটা জীবন, পুরো জীবনই সৎপথে থাকবো। আগে আয়ের কোনো অর্থ ছিল না, এখন জীবনের আগে আসার পরে, যুক্ত হওয়ার পরে এখন জীবনের আগে একটা কি চলে আসলো? সমগ্র, সম্যক, সারা, পুরো, এইরকম একটা অর্থ দিচ্ছে। সুতরাং এইটা এর নিজস্ব কোনো অর্থ ছিল না, কিন্তু যুক্ত হওয়ার সাথে সাথেই কি করলো? এটা একটা নতুন অর্থ দিল। এটি হচ্ছে কি? উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। নিজস্ব অর্থ নেই, কিন্তু এরা ব্যবহৃত হওয়ার পরে একটা নতুন অর্থ দিবে। এটি হচ্ছে অর্থদ্যোতকতা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে একটি বিতর্ক, চলো আমরা একটি বিতর্ক করে নিই ছোট্ট করে। যে বিতর্কটা এইরকম, খুবই গুরুত্বপূর্ণ এইটা, খুবই। সাপোজ আমি বললাম এই যে প্রতি, আমি বললাম অতি, আমি বললাম এই সম, এগুলোর তো প্রত্যেকেরই অর্থ আছে স্যার। তোমরা যদি বলে প্রতি মানে কি? দিকে, টু যেটা। অতি মানে কি? অত্যন্ত। সম মানে কি? সমান বা একই। এই এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো, স্যার তা আপনি তো বললেন উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, সরি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, তাহলে এই যে আপনি বললেন অর্থবাচকতা নেই, তাহলে অর্থ যে আছে? হ্যাঁ, এগুলো প্রতি, অতি, সম, আমি তোমাদের সাথে একমত, এগুলোর অর্থ আছে, কিন্তু এগুলো একটিও কি উপসর্গ নয়। এগুলো সব হচ্ছে কি? অনুসর্গের উদাহরণ। অনুসর্গের কি নিজস্ব অর্থ আছে। আমরা চান্স পেলে আরেকদিন একটা অনুসর্গ পড়াবো। তাহলে প্রতি, অতি, সম, এগুলো তো আমাদের উপসর্গে আছে, প্র, পর, অপ, সম নিয়ে আসে না? তাহলে এগুলো, হ্যাঁ, তাহলে আসলে ব্যবহারটা আমাদের দেখতে হবে। আমি যখন বলবো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এগুলোর সমাধানটা আমরা শেষ করে ফেলি এখনই, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যখন বলবো যে স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো, এই, তাহলে এই প্রতি দেখো একটা সেপারেট ওয়ার্ড, এইটি এখানে অনুসর্গ, এর নিজস্ব অর্থ আছে, কিন্তু এই প্রতি সেই প্রতি নয়। আমরা যখন উপসর্গের প্রতি পড়ব তার কোনো অর্থই থাকবে না। কি? আমরা এখানে উদাহরণ দিলাম প্রতিবাদ, এই প্রতি। এখন এই প্রতির নিজস্ব কোনো অর্থ নেই। অর্থ দেয় কি? কথার মুখে কথা, কেউ আমাকে একটা কথা বললো, আমি পাল্টা কথা বললাম, এটাই বাদের বিরুদ্ধে বাদ, প্রতিবাদ। বাদ মানে কি? কথা, কেউ বললো একটা, আমি তার পাল্টা জবাব দিলাম, দিস ইজ প্রতিবাদ। সুতরাং এই প্রতির এখানে অর্থ আছে, এটি অনুসর্গ, কিন্তু এটি কি? উপসর্গ। উপসর্গের কখনো অর্থ থাকবে না। হ্যাঁ, আর এটা শব্দের মধ্যে থাকবে, সেপারেট শব্দ থাকবে না। যেমন আমি এরকম বললাম প্রতিকার, প্রতিহিংসা, প্রতিরোধ, প্রতিশোধ, ইত্যাদি ইত্যাদি। এবার আসলে দেখো অতি, আমি বললাম যে এরকম বললাম, খেয়াল করো উদাহরণটা এরকম, অতি
চালাকের গলায় দড়ি, আমরা পড়ি না এটা, অতি চালাকের গলায় দড়ি। এখন এইটি উপসর্গ নয়, এটা সেপারেট আছে, অর্থাৎ বেশি চালাকি করতে গেলে তার গলায় দড়ি পড়ে। তাহলে আমার কোন অতিটি উপসর্গ? আমি বললাম এইরকম যখন বলবো অত্যাচার, একে ভাঙো, তুমি পাবা অতি যোগ আচার। অত্যাধিক, অতি যোগ অধিক, অত্যাধুনিক, অতি যোগ আধুনিক। সুতরাং এর কোনো অর্থ নেই এখানে, অত্যাচারের আলাদা কোনো অর্থ নেই। হ্যাঁ, আমি বললাম এরকম সমবন্টন করুন, আমি বললাম এরকম আমগুলো সবার মাঝে সমবন্টন করুন, এই সময় এখানে উপসর্গ নয়। আমি যখন বলবো তুমি তাকে কেন সংহার করলে, সমযোগ হার সংহার, তুমি আমাকে কি সংবাদ শোনালে, সমযোগবাদ সমান সমান সংবাদ। তাহলে এই মটা এখানে উপসর্গ আর এইটা এখানে অনুসর্গ, এটার অর্থ আছে আলাদা। সুতরাং যেই প্রতি, যেই অতি, যেই সম বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে আলাদাভাবে ব্যবহৃত হয়ে নতুন একটা আলাদা করে অর্থ বহন করবে সেটা অনুসর্গ। আর যেগুলো উপসর্গ সেগুলো শব্দের সাথে অ্যাটাচড হয়ে থাকবে, এদের নিজস্ব কোনো অর্থ থাকবে না, তবে যেই ধাতু বা শব্দের সাথে অ্যাটাচড থাকবে, যুক্ত থাকবে, তার একটা নতুন করে অর্থ সে দিবে। দেখো তুমি এখানে যদি মানে হার মানে কোনো অর্থ নাই, এখন সংহার, খুন করা দিল। হ্যাঁ, বাদ, বাদ মানে কথা, কিন্তু সংবাদ মানে কি, খবর, নতুন করে একটা অর্থ দিচ্ছে। আশা করি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে, আমি খুবই খুশি হয়েছি। আমাদের সাথে তোমরা অনেকেই যুক্ত আছো। চলো, আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছো। এই পর্যন্ত আমরা প্রায় ধরে নাও যে 42 মিনিট ধরে আমরা এই ক্লাসটি নিলাম। আমরা একটু রিভিউ করে দিই আমাদের ক্লাসে আজকে আমরা কি পড়াইলাম। আমরা প্রথমে পড়াইলাম উপসর্গ জিনিসটা কি। আমরা বললাম যে একটা রোগের অন্য কোনো রোগ যদি দেখা দেয়, অনুসর্গ বা কোনো উপসর্গ বা লক্ষণ, সেটা হচ্ছে স্বাভাবিক অর্থ। আর ব্যাকরণের ভাষায় হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। সংজ্ঞা বললাম কি, যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। উপসর্গের মূল কাজ শব্দ গঠন হলেও এর 5টি কাজ রয়েছে। 1 নম্বর কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, 2 নম্বর অর্থের পরিপূর্ণতা দেওয়া, 3 নম্বর হচ্ছে অর্থের সম্প্রসারণ করা, 4 নম্বর অর্থের সংকোচন করা, আর 5 নম্বর হচ্ছে অর্থের পরিবর্তন করা। আর আমরা পড়লাম কি প্রকার। উপসর্গগুলো হচ্ছে মোট 3 প্রকার। একটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, বিদেশি উপসর্গ বইয়ে গুনলে আমরা পাবো সংখ্যা 19টি, যদিও বইতে উল্লেখ নেই। এই 19টি আবার 4 রকমের আছে। ফার্সি হচ্ছে 10টি, হিন্দি হচ্ছে 4টি, ইংরেজি হচ্ছে 4টি, আর একটি হচ্ছে উর্দু হিন্দি মিলে 1টি। আর আমরা পেলাম কি, আর আমরা পেলাম হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, অর্থাৎ এদের নিজস্ব কোনো অর্থ নেই। এরা যখন বাক্য, শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয় তখন তারা একটা নতুন অর্থ প্রদান করে। আশা করি যে তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছো এবং পুরো উপসর্গের একটা প্যাকেজ তথ্য তোমরা আজকে ধারণ করবে, এটাই আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আজকে আমি ক্লাসে বিদায় নিতে চাচ্ছি। তোমরা যে যেখানে আছো বাংলাদেশের, সবার জন্য আমার শুভকামনা থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথে থাকবে, কিশোর বাতানের সাথে থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আগামী ক্লাসে দেখা হবে আবার। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।